আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটি নিউজের প্রতিদিনের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায় সাম্প্রতিক নানা বিষয় নিয়ে এখানে কথা বলি। আমরা রোজই দেশের নানা বিষয় নিয়ে কথা বলছি। আজকে একটু আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকাতে চাই। আজকের বিষয়ে বাংলাদেশ এবং সাম্প্রতিক বিশ্ব। আমাদের সঙ্গে তিনজন অতিথি আজকের আলোচনায় যুক্ত হচ্ছেন। পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। তিনজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা সাম্প্রতিক বিশ্বকে একটু বাংলাদেশের সঙ্গে মিলিয়ে যদি একটু আলোচনা করতে যাই তাহলে অনেকগুলো প্রসঙ্গই চলে আসে। আমাদের সঙ্গে হাসানুল হক ইনু আছেন। আমরা নিউজ আওয়ার এক্সট্রায় যেমন আপনাকে পাবো, একই সঙ্গে এর পরের যে আয়োজন পলিটিক্স প্লাস, যেখানে আমরা দেশের রাজনীতি নিয়ে একটু বেশি কথা বলি, সেখানেও আপনাকে আমরা কিছুক্ষণ পাবো বলে আশা করছি। সেখানে আমরা দেশের রাজনীতি নিয়ে আপনার কাছে অনেক কিছু জানতে চাইবো। আর এখন আমরা একটু ফোকাস করতে চাই সাম্প্রতিক বিশ্বকে নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে। মোহাম্মদ জমিরের কাছে যাব একটা ভূমিকা আলোচনা শুরু করার জন্য। আমি মোহাম্মদ জমিরের কাছে যে বিষয়টা নিয়ে একটু প্রসঙ্গটা তুলতে চাই, যে নতুন বছর এবং নতুন সরকার, আমরা গত 5 বছর এবং 10 বছর আমরা যে সরকারকে দেখেছি তারই ধারাবাহিকতা তো আমরা এবারও দেখছি টানা তৃতীয় মেয়াদে, এবং এর ফলে পররাষ্ট্র নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিছু ধারাবাহিকতা তৈরি হয়েছে। এবং সাম্প্রতিক সময় আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে গত বছর অনেক কথা বলেছি। সেই ইস্যুটা যদিও গত কয়েক মাস খুব বেশি আলোচনায় নেই, কিন্তু বাস্তবতা কিন্তু আগের মতোই রয়েছে। এবং নির্বাচন ঘিরে আমরা বিভিন্ন রাষ্ট্র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সংগঠনেরও নানা রকম ভূমিকা বা মন্তব্য বিভিন্ন সময় দেখেছি। এরকম প্রেক্ষাপটে নতুন বছর শুরু হলো এবং নতুন সরকার যাত্রা শুরু করলো, আপনি কিভাবে বিশ্লেষণ করতে চাইবেন বাংলাদেশের সামনের দিনগুলোতে কি চ্যালেঞ্জ, কি বাস্তবতা? ধন্যবাদ। আজকে বিশেষ করে আমার সঙ্গে আরো দুজন বসে আছেন, যারা দুজনকে আমি সমীহ করি, তারা আমার চেয়ে অনেক বেশি জানেন। তবে আমাকে প্রথম বলার জন্য আমাদের বলতে হবে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক জিও প্যারাডাইম যেটাকে বলে, সেই ক্ষেত্রে যে বিবর্তন ঘটছে পৃথিবীতে, তার ব্যাপারে বাংলাদেশ এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আস্তে আস্তে এগিয়ে আসছে। কারণটা হলো যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমাদের একটা বিশেষ ভূমিকা আমরা পালন করছি। নতুন আমাদের নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে উপ-আঞ্চলিক এবং আঞ্চলিক এবং সার্বিকভাবে আমাদের যে ট্রেড রিলেটেড ইস্যুস, কি মাইগ্রেশন রিলেটেড ইস্যুস, যেখানে বিদেশে যারা যাচ্ছে কাজ করতে তারা কিভাবে আছে না আছে, এই সার্বিক দিকটা পটভূমিটা একটা অন্য ইকোনমিক ডিপ্লোমেসির ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখবে। এখন আমি একটা ছোট জিনিস, তিনটা জিনিস বলি। একটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে বাংলাদেশ এটা কিন্তু ইট ইজ কাস্টিং এ শ্যাডো। ব্রেক্সিট যেটা হচ্ছে, যে ব্রিটেন বলছে, আমরা থেরেসা মে বলছে, সবাই বলছে ওরা চেষ্টা করছে যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তারা বেরিয়ে চলে আসবে। ব্রেক্সিট বেরিয়ে চলে আসলে তখন প্রশ্ন হচ্ছে যে 1 নম্বর ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক অ্যাজ এলডিসি কান্ট্রি ছিল, যেখানে আমরা এভরিথিং বাট আর্মস অনুসারে আমরা টোটালি কোটা ফ্রি, ডিউটি ফ্রি অ্যাক্সেস পেতাম ওদের ওখানে রপ্তানি করার ব্যাপারে। কিন্তু এখন যদি জিও স্ট্র্যাটেজিক কারণে যদি ব্রেক্সিট থেকে যদি ব্রিটেন চলে আসে, তখন ব্রিটেন চলে আসলে পরে ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রেক্ষিত যেটা আছে সেটা তখন তাদের ক্ষেত্রে বলবৎ হবে না। দেন হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু আওয়ার প্রোডাক্টস রপ্তানির ক্ষেত্রে? সেকেন্ড হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে তোমাদের এখানে তোমরা যখন এলডিসি কান্ট্রি ছিলে তখন একটা প্রেক্ষিত ছিল, কিন্তু এখন তোমরা লোয়ার ইনকাম থেকে নিয়ে আস্তে আস্তে বেড়ে ডেভেলপিং কান্ট্রি হয়ে মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছ। তখন জিএসপি প্লাসের একটা ভূমিকা থাকবে। সেখানে তারা অনেক কটা কাঠামোগত দিক আছে, সেইগুলো তারা দেখবেন নির্ণয় করে সেগুলো আমরা পালন করছি কিনা। যদি পালন না করে থাকি তাহলে আমাদের 9.5% আমাদের ডিউটি বসবে আমাদের অন আওয়ার এক্সপোর্ট। কিন্তু সেইটাই ডিউটি যদি বসে তাহলে আমাদের কম্পিটিটিভ এজ যেটা আছে রেডিমেড গার্মেন্টসে সেটা চলে যাবে। তখন ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম আমাদের চেয়ে একটা বিরাট তার একটা এগিয়ে যাবে। থার্ড যেটা হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড ওভার ইনিশিয়েটিভ যেটা নিয়েছে চায়না, সেটার ক্ষেত্রে ফর দ্য ফার্স্ট টাইম জাপান ইজ কামিং টুগেদার উইথ চায়না। এবং কদিন আগে আবে সাহেব ওদের প্রধানমন্ত্রী গেছিলেন, এবারে গিয়ে উনি শি জিনপিংয়ের সাথে অনেকক্ষণ আলাপ করেছেন, ওদের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছে চায়নায়। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট ক্যাটেগরি অফ ফিশ অল টুগেদার উইচ ইজ ইমার্জিং আউট অফ ইট। চতুর্থ হচ্ছে আমেরিকা তাদের বিভিন্ন কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অনেক রকমের ভূমিকা রাখছেন, যেটা কিনা মোর অ্যাজ এ বিজনেসম্যান ওখানে বলছেন আমেরিকা ফার্স্ট, কিন্তু আমেরিকা ফার্স্ট বললেও অনেক কিছু ক্ষেত্রে অনেক রকমের পদক্ষেপ নিচ্ছেন, যেটা কিনা পরবর্তীতে আমেরিকান পাবলিকদের মধ্যে একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে।
একটা হচ্ছে উনি বললেন আমরা সিরিয়ার থেকে উইথড্র করবো ট্রুপস, এখন সেখানে গন্ডগোল হচ্ছে টার্কির সাথে। তারপর বললেন আফগানিস্তান থেকে 14,000 ট্রুপ আছে, আমরা 7,000 বেরিয়ে নিয়ে চলে আসবো, সেখানেও গন্ডগোল আছে, কেন তালেবান মানছে না আল কায়দার কারণে। এখন এইটার সঙ্গে জড়িত হচ্ছে চায়না এবং আমেরিকার তাদের মধ্যে ট্রেড ওয়ার। এখন চতুর্থ জিনিস যেটা হচ্ছে, দ্যাটস আনাদার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ রিগার্ডিং নেটো। সেখানেও আমেরিকার একটা অবস্থান। এখন এইসব ক্ষেত্র নিয়ে তারা মেক্সিকো নিয়ে, মাইগ্রেশন নিয়ে, এখন ওয়াল বলেছেন আমি পয়সা দেবো না, মেক্সিকো দিতে হবে, না তাহলে উনি হি হ্যাজ ইনফ্যাক্ট ক্লোজ ডাউন দ্য এন্টায়ার ফেডারেল গভর্নমেন্ট। সেখানে কোনোদিন গত 200 বছরের বেশি ইতিহাসে আমেরিকা একসঙ্গে এত কটা দিন গভর্নমেন্ট ক্লোজ ডাউন করা হয়। স্যার, আমরা একটু মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আমরা একটু পরের অংশে একটু বিস্তারিত আকারে আলোচনায় নিশ্চয়ই যাব। আমরা একটু বাংলাদেশকে একটু, আমি এখানে বাংলাদেশের কথাটা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে রোহিঙ্গার ক্ষেত্র নিয়ে আমাদের যেটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে বাংলাদেশ বিশেষ করে গত বছরের এখানে যে ইসলামিক ফরেন মিনিস্টার্স কনফারেন্স হলো, তারপর থেকে উই আর নাও দ্য চেয়ারম্যান অফ দ্য ওআইসি ফরেন মিনিস্টার্স কনফারেন্স, যেটা পুরো জিনিসটা। তো সেই সূত্র ধরে রোহিঙ্গার ক্ষেত্রে আমাদের একটা বিশেষ ভূমিকা আছে। তো আমি আশা করব আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী তিনিও সচেষ্ট হবেন কি করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করে তাদেরকে ফেরত পাঠানো যায়, এবং এই ক্ষেত্রে ইউএনএইচসিআর, এই ক্ষেত্রে অন্যান্য যারা আছে তাদের আইওএম, তাদের সাথে মিলে একত্রিত হয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বাংলাদেশকে। ধন্যবাদ স্যার। আমরা একটু অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেনের কাছে যে বিষয়টা নিয়ে ঠিক এই যে আলোচনাটি মোহাম্মদ জমির শুরু করলেন, সেই আলোচনার ধারাবাহিকতাতে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই আসলে, যে গত এক দশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের একটা অবস্থান অনেক বেশি ভিজিবল হয়েছে এবং অনেক ক্ষেত্রেই তা ইতিবাচক হিসেবেই কিন্তু প্রতীয়মান হচ্ছে, এবং বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং বিশ্ব নেতার তালিকা হিসেবে নিজেকে আমাদের পরিচিত করছেন, এবং একই সঙ্গে বাংলাদেশও একটা নতুন ভাবমূর্তির একটা জায়গায় আসলে গেছে। এবং সামনের দিনগুলোতে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসবে পরে, সামনের দিনগুলোতে নিশ্চয়ই তার একটা মাত্রা পরিবর্তিত হতে যাচ্ছে বাংলাদেশের। আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে এই বর্তমান সরকার অথবা নতুন সরকার আমরা বলছি, যদিও এই সরকার একটা ধারাবাহিকভাবে শাসন করার বিষয়টি আছে এখানে। গত 2 মেয়াদে আমরা জানি যে এই সরকারের সবচেয়ে বড় সাফল্যের জায়গাটি হচ্ছে পররাষ্ট্রনীতি, এবং পররাষ্ট্রনীতি সম্পর্কে অনেক আগে একজন জার্মান শাসক বলেছিলেন, বিসমার্ক, যে ফরেন পলিসি ইজ দ্য এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি। সো একটা রাষ্ট্রের ভেতরে যে সরকার ধারাবাহিকভাবে অত্যন্ত সফল যে পররাষ্ট্রনীতি পরিচালিত করে আসছে, এবং যেটির কিছু বৈশিষ্ট্য আমরা জানি, যে এই পররাষ্ট্রনীতির মাধ্যমে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ এক ধরনের প্রাচ্যমুখিতা ডেভেলপ করেছে, এবং সেই প্রাচ্যমুখিতার মাধ্যমে বাংলাদেশ একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, ভারসাম্যপূর্ণ কূটনীতি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটি বলেছেন, সেই বঙ্গবন্ধুর যে অনুসৃত পররাষ্ট্রনীতির যে মূলনীতি, যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই বিষয়গুলোকে হাইলাইট করে আমরা কিন্তু একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করেছি, এবং সেই সম্পর্কটা ধারাবাহিকভাবে পরিচালিত করার ফলে আজকে বাংলাদেশের ভেতরে আপনার একদিকে যেমন আমরা লক্ষ্য করছি চীনের ব্যাপক একটা অংশগ্রহণ আছে আমাদের উন্নয়ন অংশীদার হিসেবে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত মজবুত, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া, জাপান, এই প্রত্যেকটি বৃহৎ শক্তির সঙ্গে কিন্তু আমাদের চমৎকার সম্পর্ক। ফলে এই বিষয়টি কিন্তু ধারাবাহিকভাবে এগিয়ে যাবে, এবং আমি মনে করি আরও শক্তিশালী হবে। বিশেষ করে আমাদের পররাষ্ট্রনীতির বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছেন, যে বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতির বিষয়টিকে আরও জোর দেবে, এবং এটি যদিও আমরা অনেক আগে থেকেই বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলে আসছি, বা সরকারও সেটি গুরুত্ব দিয়ে আসছে, বাট সেটিকে আরও বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন। কারণ যখন বলা হচ্ছে যে আপনার এই যে আওয়ামী লীগের যে আপনার ইশতেহারে দেখবেন যে মেগা প্রজেক্ট বাস্তবায়নের বিষয়টি একটা অগ্রাধিকার পেয়েছে, তো এই মেগা প্রজেক্টগুলোর সঙ্গে কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির সরাসরি সম্পর্ক আছে। কারণ এই মেগা প্রজেক্টগুলোতে যারা আপনার বিনিয়োগ করবে বা যারা অর্থায়ন করবে, সেই দেশগুলো কিন্তু বাইরের, এবং বিশেষ করে চীন। ফলে এই যে আপনার পররাষ্ট্রনীতির সঙ্গে আমাদের অর্থনীতির সম্পর্ক, পররাষ্ট্রনীতির সঙ্গে আমাদের উন্নয়নের সম্পর্ক, এই বিষয়গুলো কিন্তু আমরা একেবারে ধারাবাহিকভাবে এই গত 10 বছরে এইগুলোর উপর ফোকাস করে আসা হয়েছে, এবং এগুলোর থেকে আমরা একটা সুবিধা পেয়েছি, এবং এখন এটাকে কনসলিডেট করার একটা সময়, এবং এই কনসলিডেশনের জায়গাটা কিন্তু এই তৃতীয় মেয়াদে সরকার সেটা করতে পারে, এবং সেটি পারার একেবারেই আমরা সম্ভাবনা দেখছি। এবং তার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থানের যে পরিবর্তন এসছে, এটি আমরা যেমন টানা আমাদের জিডিপির যে
বৃদ্ধিটা সেটা যেমন আমাদের অর্থনীতিকে শক্তিশালী করেছে, পাশাপাশি আমরা এই যে উন্নয়নশীল রাষ্ট্রের যে মর্যাদা পেতে যাচ্ছি এবং এর যে একটা ট্রানজিশন, সেই ট্রানজিশনটা কিন্তু আপনার এই সময়ে কমপ্লিট করতে হবে। পাশাপাশি আপনার আমাদের যারা উন্নয়ন অংশীদার তাদের মধ্যে আমাদের কূটনৈতিক সম্পর্ক সবার সঙ্গে আছে এবং আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন এই দুটো শক্তি বাংলাদেশের বিশেষ করে আপনার অভ্যন্তরীণ কিছু বিষয়ে তাদের এক ধরনের একটা অবস্থান তারা প্রকাশ করে এবং যেটির সাথে হয়তো সরকারের একটা দূরত্ব আছে, কিন্তু আবার একই সঙ্গে তারা সরকারের সঙ্গে কাজ করার কথা ঘোষণা দিয়েছে এবং এগুলো হচ্ছে তাদের জাতীয় স্বার্থের জায়গা থেকে তারা এইটি মানে অনেক সময় বলে থাকে। বাট আমরা যারা কূটনীতি নিয়ে বা পররাষ্ট্রনীতি নিয়ে পড়াশোনা করি আমরা জানি যে এই সব কিছুই তাদের কূটনীতির অংশ এবং সেই কূটনীতির জায়গা থেকে তারা একটা অবস্থান নেন, আবার তারা সেই জায়গা থেকেই তারা তাদের অবস্থান থেকে পরিবর্তন হয়। আমি এই অনুষ্ঠানে অনেক আগেও বলেছি যে এই যে আমরা পশ্চিমা বিশ্বের অবস্থান যদি আমরা রোহিঙ্গা ইস্যুর ক্ষেত্রে দেখেন, তারা অনেকটা রোহিঙ্গাদের পক্ষে কথা বলছে। অন্যদিকে আবার আপনি যদি প্যালেস্টাইনিদের ব্যাপারে আসেন দেখা যাবে যে সেখানে প্যালেস্টাইনিদের বিরুদ্ধে তারা অবস্থান নেন এবং সেখানে ইসরায়েলকে তারা সমর্থন করেন। ফলে এই কূটনীতির জায়গাতে আপনার জাতীয় স্বার্থের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং সেই কারণে আমার মনে হয় যে বাংলাদেশ যেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক এবং যেই ধরনের প্রোডাক্টিভ রিলেশনস সব মেজর পাওয়ারদের সঙ্গে আছে সেটা বজায় রাখবে। আর রোহিঙ্গা ইস্যুটা এটা আমরা জানি যে এটি শুধু এই সময়ে না, বা আপনার 2017 সালের অগাস্ট থেকে যে রোহিঙ্গা ইস্যু একটা বড় আকার ধারণ করে তার আগে থেকেই কিন্তু এটি একটি আমাদের পররাষ্ট্রনীতির জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে ছিল এবং এখনও আছে এবং সেটিকে আপনার মোকাবেলা করাটা শুধু বাংলাদেশের দায়িত্ব না, এটি কিন্তু একটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যা এবং সেক্ষেত্রে আপনার বৃহৎ শক্তিগুলোর যেমন ভূমিকা আছে, আমাদের আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা আছে এবং বাংলাদেশের কূটনীতির যে দ্বিপাক্ষিক যে সম্পর্কের বিষয়টা মিয়ানমারের সঙ্গে সেটি কিন্তু আপনার বজায় রেখেই কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটাকে আপনার অ্যাড্রেস করতে হবে এবং সেটি আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন যে আমরা বাংলাদেশ নির্বাচনের কারণে বা নানান কারণে রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন যে আপনার প্রোগ্রাম বা রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন তৎপরতা সেটি কিছুটা স্লো ছিল, এখন সেটি আবার নতুন করে আপনার মাত্রা পাবে এবং সেই ইস্যুটাও আমার মনে হয় অবশ্যই আমাদের পররাষ্ট্রনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং সেটিকে আপনার সেভাবে অ্যাড্রেস করতে হবে। তো আমি মনে করি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জায়গাটা এখানে একটা বাংলাদেশটা সুবিধাজনক অবস্থায় আছে যেহেতু সরকার তার তৃতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে এবং সেই মেয়াদে আপনার আমাদের পররাষ্ট্রনীতির যে সাফল্যগুলো সেই সাফল্যগুলোকে আরও এটাকে কনসলিডেট করা এবং এখান থেকে আমাদের যে আমরা যে মধ্য আয়ের দেশ এবং আমরা 2041-এর মধ্যে যে উন্নত রাষ্ট্র হতে চাই এবং সেটার জন্য যে ধরনের অর্থনৈতিক ভিত্তি দরকার সেই ভিত্তিটাকে আপনার আরও মজবুত করার জন্য আমাদের এই উন্নয়ন অংশীদারদের সাথে সম্পর্কটা আরও শক্তিশালী করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। স্যার, আপনার কাছে চ্যালেঞ্জগুলো জানতে চাইবো আলোচনার পরবর্তী অংশে। আমরা একটু সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে এই আলোচনার একটা উপসংহার শুনে নিতে চাই এবং আমি শুধু একটু বলতে চাই আমরা আসলে সাম্প্রতিক নির্বাচনের পরে দেখলাম যে গত এক দশকে মহাজোট সরকার তারা পররাষ্ট্র নীতির ব্যাপারে যে সাফল্যটা দেখিয়েছে এবং সব দেশের সঙ্গে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার যে ব্যাপারটা সেটিও আমরা আসলে দেখলাম যে এই সরকারের একটা গ্রহণযোগ্যতা নির্বাচনের পরপরই সবগুলো দেশের যে একটা সহযোগিতাপূর্ণ সমর্থন আমরা আসলে দেখেছি, এটি আসলে হয়তো তার একটা বড় পরিচায়ক এবং সামনের দিনগুলোতে এই সরকারের জন্য পররাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে কী ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে বা আসতে পারে আপনার অভিজ্ঞতা থেকে আপনার বিশ্লেষণ। জি, ধন্যবাদ। আমি তো যেই দুজন বিদগ্ধ আলোচক বললেন আর কি, আমি ওনার কথাটা ধরি আর কি, যে বিসমার্ক যে কথাটা বলেছে যে পররাষ্ট্র নীতিটা হচ্ছে আভ্যন্তরীণ রাজনীতিরই একটা মানে বহিঃপ্রকাশ। তো এটা যদি ধরি আর কি, তা আমরা যখন শেখ হাসিনার নেতৃত্বে 9 সালে দেশ পরিচালনার দায়িত্ব মানে যাত্রা শুরু হলো, সেই সময়টায় আমি একটু পিছনে যে পররাষ্ট্র নীতির উপরে কথা বলি। আমাদের অর্থনীতিটা 3টা গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল। একটা হচ্ছে প্রবাসী, স্বর্ণ প্রবাসীরা, আমি স্বর্ণ প্রবাসী বলি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের কৃষক, যারা খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছে।
আর তৃতীয়ত হচ্ছে আমাদের পোশাক শিল্পের নারী, এরা মানে স্বর্ণ ওই এরা মানে নারী এটা তিনটা স্তম্ভের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। তা আমাদের এখানে এটা হচ্ছে এটাকে রক্ষা করা। তাহলে প্রবাসী যে শ্রমবাজার, প্রায় ৮০ লক্ষ থেকে ১ কোটি লোক প্রবাসে, বেশিরভাগ মধ্যপ্রাচ্যে। কৃষকের খাদ্য উৎপাদন দ্বিগুণ করছে তারা। তাহলে কৃষককে কিভাবে আমি সমর্থন দিব? তথাকথিত মুক্তবাজার অর্থনীতির থেকে সরে এসে রাষ্ট্রের মানে পছন্দ মতন হস্তক্ষেপের মধ্য দিয়ে কিভাবে আমি কৃষককুলকে রক্ষা করব এবং প্রণোদনা দিব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর পোশাক শিল্পকে আমি অব্যাহত রাখবো কিভাবে? মনে রাখবেন ৯ সালে কিন্তু বিশ্ব অর্থনৈতিক মন্দা চলছে। বহুত অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছিল যে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হবে, কারণ ইউরোপ আমেরিকা বাজারে ধস নামবে এবং আমাদের পোশাক শিল্প অর্ধেকে নেমে আসবে। কিন্তু এই জায়গাটায় আপনারা আরেকটা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টের প্রথম দিন একটা নতুন রাজনৈতিক মাত্রা দিলেন, সেটা হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার, ট্রাইব্যুনাল গঠন করে দিলেন, জঙ্গি সন্ত্রাস দমন, জামাত দমন। এটা ৭৫-এর পরে যে রাজনীতিতে এই যে চাপিয়ে দেওয়া সাম্প্রদায়িকতা এবং রাজাকারতন্ত্র যেটা আসলো, যেটার আন্তর্জাতিক সমর্থক ছিল, সেরকম অবস্থায় এটাও তখন বহুজন ভবিষ্যৎবাণী করেছে যে এটা আত্মঘাতী কাজ হলো, কারণ আমাদের প্রবাসী শ্রমবাজার মার খেয়ে যাবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যেভাবে চলছে সেই জায়গাটায় আমাদের কূটনৈতিক মার খাবো আমরা, এবং আমাদের এই জায়গাটা একটা বিপর্যয় এসে যাবে। আমি সেই জায়গাটায় আরেকটা জিনিস বলবো যে আমাদের দীর্ঘদিন ধরে এখানে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। ভারতের সঙ্গে সম্পর্ক আবার সাজানোর ব্যাপার রয়েছে, কিন্তু বহুত ঝুলে থাকার সমস্যা আছে, ছিল, সেগুলো সমাধান করার ব্যাপার আছে, আগের সরকার করতে পারেনি। আবার চীন আমাদের দীর্ঘদিনের অর্থনৈতিক একটা সহযোগী। এই চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রেখে, ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রেখে ঝুলে থাকা সমস্যাগুলো সমাধান করা এবং বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার, জঙ্গি দমন এবং কঠোর শূন্য সহিষ্ণু নীতি অনুসরণ করেছে শেখ হাসিনা। তার যে পররাষ্ট্রনীতি সবার মানে কল্পনা জল্পনা ম্লান করে দিয়ে আজকে 10 বছর পর আমি বলবো যে মধ্যপ্রাচ্যের সঙ্গে চমৎকার কূটনৈতিক সম্পর্ক শেখ হাসিনা বজায় রেখেছেন। সৌদি আরবের সঙ্গে যে ঝুলে থাকা সমস্যা ছিল আমাদের শ্রমশক্তি নিয়ে, সেই সমস্যার সমাধান করেছেন, কিন্তু সমাধান করতে পেরেছেন। মালয়েশিয়ার সঙ্গে যে সমস্যা ছিল সেটাও সমস্যার সমাধান করেছেন। মনে রাখতে হবে যে মুসলিম প্রধান দেশগুলো। সুতরাং যুদ্ধ অপরাধীদের বিচারটা আমার যে আভ্যন্তরীণ রাজনীতি এবং আমি যে জঙ্গি সন্ত্রাস দমন করছি, এই জায়গাটায় যে কূটনৈতিক সাফল্য মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক উন্নীত করার, আবার পরাশক্তিগুলোর মধ্যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা, এই যে মন্দা বাজারে যখন আমি এখানে গণতন্ত্রের যাত্রা শুরু করলাম, তখন কিন্তু আমি গুরুত্ব দিলাম যে গণতন্ত্রের যাত্রাতে সাংবিধানিক প্রক্রিয়াটা রক্ষা করা আগে কর্তব্য বেশি, এবং সেই হিসাবে 14 সালের ভোট করেছি আমি। এর ভিতরে স্থানীয় সরকারের নির্বাচন করেছি, নির্বাচন নিয়ে অনেক সমালোচনা করেছে বহুজন, কিন্তু আমরা আভ্যন্তরীণ রাজনীতি এবং বিশ্বের দরবারে বলেছি যে আমি কোনটা আমার অগ্রাধিকার, সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করব নাকি অস্বাভাবিক ভূতের সরকারে চলে যাব। সুতরাং নির্বাচনের সমালোচনাটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা বিশ্ব দরবারে প্রমাণ করতে পেরেছি যে সাংবিধানিক প্রক্রিয়াটা রক্ষা করাটা বেশি গুরুত্বপূর্ণ নির্বাচনের ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনার চাইতে। আমি এই কথাটা কেন বললাম, এই কথা বহুত লম্বা, কিন্তু মূল কথাটা আমি যেটা বলছি যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির যে চাহিদা 8 সালের ভোটে আমরা পেয়েছি যে আমাকে 72 সালে সংবিধানে ফেরত যেতে হবে। আমি এর ভিতরে সংবিধানে হাত দিয়েছি, 4 নীতিতে প্রত্যাবর্তন করেছি, এবং এই যে আভ্যন্তরীণ রাজনীতির এর যে কূটনৈতিক প্রতিফলন, সেখানে দেখবেন যে বিশ্ব এক কেন্দ্র থেকে বহু কেন্দ্রে ছড়িয়ে পড়ছে কিন্তু, এবং আমেরিকার সে নিয়ন্ত্রণ সব জায়গায় আর নাই কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে। সুতরাং জাপান থেকে আমেরিকা পর্যন্ত এই যে অর্থনীতির জায়গাটা রক্ষা করা, শ্রমবাজারটা রক্ষা করা এবং বিশ্ব শান্তি রক্ষার যে বাজারটা, আমার কূটনৈতিক কাজটা 10,000-এর বেশি বাংলাদেশি সৈনিক আমি জাতিসংঘকে দিচ্ছি।
তা বিশ্ব শ্রমবাজারটা আমার শ্রমশক্তিকে রক্ষা করা, বিশ্ব শান্তি রক্ষার জন্য যে আমার সৈনিকদের চাহিদাটা রক্ষা করা, এবং আমার পোশাক শিল্পের চাহিদাটা এবং প্রবাসী মানুষদের রক্ষা করা, এইটার কূটনীতিতে আমি মনে করি শেখ হাসিনার এই দিকটা কখনোই আলোচনা কেউ করেননি। এটা যদি আলোচনা করেন যে একটা উন্নয়নশীল দেশের জন্য, আমাদের মতন দেশের জন্যে, এবং যেখানে প্রবৃদ্ধির হার 5-এর ঘরে ছিল, 5.5-এর ঘরে ছিল, সেখান থেকে চমৎকার 5.5-7-এর উপরে নিয়ে গেছে। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে যে কূটনৈতিক সাফল্য, এইটা আমার মনে হয় গবেষকদের আলোচনা করা দরকার। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বললাম। আর একই সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে চীনের সঙ্গে যে গত 10 বছরে যে অর্থনৈতিক লেনদেন, এটা নিয়ে কিন্তু বহুত সমালোচনা হয়েছে। বহুজন মনে করেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে একটু চিড় ধরতে পারে, একটু ফাটল ধরতে পারে, কিন্তু আপনি দেখবেন যে 10 বছরে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা সংযোজিত হয়েছে, সম্পর্কের ক্ষেত্রে উন্নীত হয়েছে, ঝুলে থাকা সমস্যাগুলো সমাধান করতে পারছি আমরা। সব পারিনি, তিস্তার পানি পাইনি, চুয়ান্ন নদীর পানি পাইনি, কিন্তু অনেক স্বস্তি জায়গাটা তৈরি হয়েছে। আমি সব কিছু বলে বলবো যে এই মুহূর্তে ভূ রাজনীতিতে আমি দুটো সমস্যা দেখতেছি। টোকিও থেকে ওয়াশিংটন পর্যন্ত হচ্ছে জঙ্গি সন্ত্রাস এবং সাইবার অপরাধ, এই দুটো হচ্ছে সবচেয়ে আলোচিত জিনিস, এবং এই দুটো জায়গায় শেখ হাসিনা শূন্য সহিষ্ণু নীতি নিচ্ছে। সাইবার অপরাধ উল্লেখযোগ্য একটা সাফল্যের দৃষ্টান্ত তো আসলে তৈরি হয়েছে বাংলাদেশে। এই জায়গাটাই হচ্ছে আমার বন্ধুত্বের জায়গা, জাপান থেকে আমেরিকা পর্যন্ত। জঙ্গি সন্ত্রাস এবং সাইবার অপরাধীদের বিরুদ্ধে যদি শক্ত অবস্থান নেন, তো ভবিষ্যতে যে সাইবার স্পেস, সাইবার জগৎটা তৈরি হচ্ছে, সেই জায়গাটা শান্তির জায়গা তৈরি করতে হবে। এবং বাংলাদেশ যদি সেই জায়গাটায় দাঁড়াতে পারে, কারণ আমার জনশক্তি আছে। সুতরাং আগামী দিনের চ্যালেঞ্জটা কি? বিশ্ব সমাজ, এই আগামী দিনের চ্যালেঞ্জটা একটু বড় করে শুনতে চাইবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরছি, আপনার কাছে এটা একটু বিস্তারিত শুনতে চাইবো আমরা অবশ্যই। দর্শক কিছুক্ষণ পরে ফিরবো, সঙ্গে থাকবেন। নিউজ আওয়ার এক্সট্রায় বাংলাদেশ এবং সাম্প্রতিক বিশ্ব, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলছি। 3 জন অতিথি আমাদের সঙ্গে আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। আমরা বাংলাদেশ ঘিরে যদিও আলোচনাটি শুরু করেছিলাম এবং বাংলাদেশ নিয়ে আলোচনাটি শেষ করতে চাই, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে যে বিষয়টি আলোচিত, সেটি আমরা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যদি একটু তাকাই, অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেনের কাছে যাব এই প্রসঙ্গটি নিয়ে। যে আমরা দেখছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের, তার একটি সিদ্ধান্ত, তিনি আসলে স্বাক্ষর করবেন না, তিনি কোনো রকম অর্থ ছাড় করছেন না যদি তিনি মেক্সিকোর সীমান্তে দেয়াল তোলার টাকা না পান। এই বিষয়টি নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে তার একটা দ্বন্দ্ব চলছে এবং তার ফলে কার্যত ফেডারেল সরকার অচল। যদিও এটি একান্ত তাদের নিজস্ব ব্যাপার, নিজস্ব অভ্যন্তরীণ ব্যাপার, আমাদের বাংলাদেশের হয়তো সরাসরি তাতে কোনো প্রভাব পড়ছে না। আপনি কি বাংলাদেশের সঙ্গে মিলিয়ে কি কোনোভাবে বা বিশ্বের অন্যান্য প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে কি কোনো যোগসূত্র দেখতে পান কিনা? না, আমরা যেহেতু একটা বৈশ্বিক যে পরিমণ্ডলে বাস করি, সেটিকে আমরা বলছি যে এটা একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড, বিশ্বায়নের যুগ। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্যিক অংশীদার। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে এক্সপোর্ট, আরএমজির এক্সপোর্ট, আমরা জানি যে এটা অনেক 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 বেশি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্নভাবে আমরা কানেক্টেড, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির সাথে কানেক্টেড, এবং দক্ষিণ এশিয়া সব মিলে একটা তো লং টার্ম চিন্তা করলে যোগসূত্র তো আছেই, কিন্তু যেই ঘটনাগুলো ঘটছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটি কিন্তু একেবারেই নজিরবিহীন এবং অস্বাভাবিক। এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি রাষ্ট্র, যেখানে তারা এক ধরনের মানে রাজনৈতিক যে পরিপক্কতা তারা অর্জন করেছে, গণতান্ত্রিক বা একটা ব্যবস্থা তারা তৈরি করেছে, এবং সেখানে আমরা লক্ষ্য করছি যে গত 2 বছর ধরে সেখানে আপনার অভিবাসন বিরোধী যে অবস্থান মার্কিন প্রেসিডেন্টের, খোদ মার্কিন প্রেসিডেন্ট, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে যে আপনার যে ধরনের রেসিজম বা হোয়াইট সুপ্রিমেসি, কিংবা আপনার এই যে উগ্র যে সংরক্ষণবাদিতা,
এগুলোর কিন্তু আপনার বিকাশ ঘটছে এবং তারই কিন্তু প্রতিফলন হিসেবে যেই ঘটনাটি সারা বিশ্বে আলোচিত, যেটাকে এমনি শাটডাউন বলা হয়, বাট এটাকে পার্শিয়াল শাটডাউন বলা হচ্ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্টের একটা অংশ অচল হয়ে আছে, কারণ তারা যারা এই বলা হচ্ছে যে আপনার 8 লক্ষ কর্মচারী বা কর্মকর্তা তারা তাদের বেতন পাচ্ছে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে যারা কাজ করছে তারা মানে বিনা বেতনে কাজ করতে হচ্ছে, অনেক কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেটি অত্যন্ত আমাদের বাংলাদেশের জায়গা থেকেও যে আমরা দেখি অত্যন্ত সিলি যে আপনার দুটো প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র যারা নাফটার মাধ্যমে অত্যন্ত ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক তৈরি করেছে এবং ঐতিহাসিকভাবে তারা মানে সেঞ্চুরির পর সেঞ্চুরি তারা একসঙ্গে এখানে আছে, সেখানে আপনার একটি দেয়াল নির্মাণ করা যেটি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই সেটির বিরোধিতা করা হচ্ছে, এবং ডেমোক্রেটরা এটা বলছে যে এটা একেবারেই অপ্রয়োজনীয় এবং এটি ব্যয়বহুল এবং এর কোনো প্রয়োজন নাই, এবং তার জন্য $5.7 বিলিয়ন যে অর্থায়ন সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাজেট সেই বাজেটে অন্তর্ভুক্ত করার জন্য প্রেসিডেন্ট চাপ দিচ্ছেন। ডেমোক্রেটরা আগে থেকেই বিরোধিতা করে আসছে, তবে যেহেতু এবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে লোয়ার হাউস বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ইলেকশনে ডেমোক্রেটরা যেহেতু লোয়ার হাউসের নিয়ন্ত্রণ তারা নিয়েছে, এবং নিয়ন্ত্রণ নেওয়ার কারণে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটা বড় এই নিয়ন্ত্রণটি নেবার ব্যাপারে তারা যে প্রচেষ্টা চালিয়েছিল সেটা কিন্তু আসলে অভিবাসন নীতি নিয়েই তারা বোধহয় কথা বলছিল, যে সমর্থনটি তারা মানে শুধু অভিবাসন না, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে উনি যা যা করছেন সবই কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো রিপাবলিকানরা বা ডেমোক্রেটরা বিভিন্ন পর্যায়ে ক্ষমতায় এসছে পালাক্রমে, কিন্তু কখনোই কিন্তু তার মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলো কোর বিষয় ছিল যে বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয় যে আপনার একটা মেল্টিং পট বা একটা ল্যান্ড অফ ইমিগ্রেশন। সেখানে যখন ডোনাল্ড ট্রাম্প এসে 60টি মুসলিম দেশের উপরে আপনার নিষেধাজ্ঞা জারি করলো, এবং পাশাপাশি আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু এই 60টি মুসলিম দেশ না, আরও সারা বিশ্বের থেকেই আপনার অভিবাসনের উপরে যে ধরনের রেস্ট্রিকশন আরোপ করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে মেক্সিকানরা যাদেরকে তারা প্রতিবেশী রাষ্ট্র এবং এক ধরনের তাদের খুবই ঐতিহাসিক সম্পর্ক আছে, সেই মানুষগুলোকে যেভাবে সমালোচনা করা হয়, নারী বিদ্বেষী যে সমস্ত কথাবার্তা বা পলিসি সব কিছু মিলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জায়গাটাও, যেটি অ্যাম্বাসেডর জমি শুরুতে বলেছিল যে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে পররাষ্ট্রনীতি যে অবস্থান আজকে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসে আপনার এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের যে গোপন যে সংলাপ, এবং সেটির কোনো রেকর্ড নেই, যেটি উনি রেকর্ড রাখেননি কারণ উনি 1-to-1 কথা বলেছেন, এবং সেখানে কি বলেছে, এবং তার সাথে 2016 সালের যে নির্বাচন এবং মুয়েলারের যে এই রাশিয়ার যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপের যে বিষয়গুলো নিয়ে তদন্ত করছে তার সাথে এটা সম্পর্ক আছে কি না, এবং ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী যে ক্যাম্পেইন টিম ছিল সেই টিমের অনেকেই কিন্তু এখন জেল খাটছেন, অনেকেই অভিযুক্ত হয়ে তারা কবে তাদের বিরুদ্ধে শাস্তি হবে সেটি তারা বেশ একটা জটিল পরিস্থিতি, এরকম একটা জটিল পরিস্থিতিতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা একটু মোহাম্মদ জমিরের কাছে যে বিষয়টা জানতে চাইবো যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ঘটনা যদিও বাংলাদেশে আসলে সেরকম প্রভাব ফেলবে এরকম আসলে মনে করা হচ্ছে না, কিন্তু আসলে সারা বিশ্বের রাজনীতি বা বিশ্বের ক্ষমতার ভারসাম্য এই বিষয়টির প্রতি এই ঘটনাগুলো কি আসলে কোনো বার্তা দেয় কিনা, বা আপনি কোনো মেসেজ পাচ্ছেন কিনা? না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে যাই বলি না কেন আমরা এই যে জিএসপি সংক্রান্ত ব্যাপারে সেখানে তো আমরা এগোতে পারিনি, এবং জিএসপিতে এগোতে পারছি না বলে গত বছর একটা আর্টিকেল বেরিয়েছিল, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, বাট আর্টিকেলে ছিল যে যারা যে সকল প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে গার্মেন্টস কিনছে তাদের প্রায় $730 মিলিয়ন ট্যাক্স দিতে হয়েছে আমেরিকান সরকারকে, এবং এই যে টাকাটা গেল তাদের দ্যাট মেড আস লেস কম্পিটিটিভ কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। তো সর্বক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমেরিকার সাথে আমাদের বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকলেও আমাদের এই এলাকায় কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত অগ্রজ ভূমিকা রাখতে হবে। উই হ্যাভ টু সলভ দিস প্রবলেম। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আমেরিকার সাথে বাংলাদেশের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো যে স্ট্র্যাটেজিক
কারণে বে অফ বেঙ্গলে আমাদের সমুদ্র যেটা আছে ব্লু ইকোনমি, সেই ব্লু ইকোনমির ক্ষেত্রে আমার মনে আছে যে ডেলি স্টারে একটা আর্টিকেল বেরিয়েছিল, লস অ্যাঞ্জেলেস থেকে একজন জিওথার্মাল স্পেশালিস্ট লিখেছিলেন, যখন আমরা পেলাম সীমান্তর মাধ্যমে আমরা পেলাম পুরোটা সমাধানের মাধ্যমে, আরবিট্রেশনের মাধ্যমে, তখন সে বলেছিল যে ব্লু ইকোনমি বলতে যেটা ব্লু লাইন আছে মধ্যেখান নিচের দিকে, সেখানে তার মতে গ্যাস আছে মোর দ্যান কুয়েত অ্যান্ড ইউএই, উইচ ইজ এ ম্যাসিভ অ্যামাউন্ট অফ গ্যাস। কিন্তু এখনও পর্যন্ত সেটার ব্যাপারে অনেক কিছু করা যায়নি, কিন্তু এইটা নাকি আছে ওখানে। তো এইসব দিক থেকে আমেরিকা এবং জার্মানি আমাদের দিকে এগিয়ে এসছে, এবং তারা যদি এগিয়ে আসে এবং তারা যদি সাহায্য করে তাহলে আমরা অন্য দিকটা যেতে পারবো। চতুর্থ জিনিস যেটা হচ্ছে সেটা হলো আমাদের কোস্টাল এরিয়াতে, যেখানে ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা বেশ বিঘ্নিত হচ্ছি, সেখানে যদিও আমেরিকানরা সেটা ধরে না, মানে না, কিন্তু রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে বোথ জার্মানি অ্যান্ড আমেরিকা ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, এবং এখানেও ইকোনমিক ডিপ্লোমেসির একটা বিশেষ একটা জায়গা আছে। লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে রোহিঙ্গাদের ক্ষেত্রে, রোহিঙ্গাদের ব্যাপারে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ইউরোপিয়ান ইউনিয়ন অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে জাতিসংঘে, হিউম্যান রাইটস কাউন্সিলে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যাই বলুক না কেন, হিউম্যান রাইটস কাউন্সিল যাই বলুক না কেন, যদি আমরা জেনারেল অ্যাসেম্বলিতে আমরা 3/4 ভোট না পাই, তাহলে আমরা নিষেধাজ্ঞা আরোপ করতে পারছি না মিয়ানমারের ওপরে, কেন প্রত্যেকবার ভিটো করছে রাশিয়া আর চায়না। সেই সূত্র ধরে আমেরিকার তরফ থেকে যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যে ওরা যেরকম আগে করেছিল, যেটা পরে উঠিয়ে নিয়েছিল ওবামা, সেটা নিষেধাজ্ঞা আরোপ করা যে ওখানে কোনো ইনভেস্টমেন্ট যাবে না আমেরিকার থেকে, সক্রিয়ভাবে তারা নিজেরা করলো, ইউরোপিয়ান ইউনিয়ন বললো যে আমরা ওখানে কোনো রকমের আদান প্রদান করব না, দেন দ্য বেল উইল স্টার্ট রিংইং ইন মিয়ানমার। এবং এটা যদি করা যায় তবেই কিন্তু মিয়ানমার তখন সক্রিয়ভাবে চিন্তিত হবে যে ঠিক আছে, আমাদের সময় এসছে, আমরা রোহিঙ্গাদের ব্যাপারে আরো। কিন্তু মানে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভ্যন্তরীণ যে অচল অবস্থাটা আমরা দেখছি, সে দেশের ফেডারেল সরকারের এবং প্রেসিডেন্টের সঙ্গে যে ডেমোক্রেটদের যে একটা দ্বন্দ্ব চলছে, তার সঙ্গে কি আপনি এর কোনো যোগসূত্র দেখেন কিনা? Well, as you know, there are two very important things that have happened. একটা হচ্ছে ওদের ওখানে, যদি এটা সরাসরি বেরোয়নি, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট যে, সে আমেরিকান হয় সাধারণত, সে চাকরি ছেড়ে দিয়েছে। এখন শোনা যাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট দুইজন নাম উঠে এসছে। একটা হচ্ছে নিকি হেলি, যে কিনা ইউএস পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল, রাষ্ট্রদূত ছিল নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনসের জাতিসংঘে। আরেকটা হচ্ছে ইভাঙ্কা ট্রাম্প, ওনার মেয়ে, ডোনাল্ড ট্রাম্পের মেয়ে, একজন হয়তো হতে পারে। দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে যে আমি যেটা বললাম, ইন দ্য কনটেক্সট অফ দিস হোল প্রসেস, যদি একটা স্থিতিশীল পরিস্থিতি না আসে, একটা অলরেডি একজন ভারত বংশোদ্ভূত মহিলা ডেমোক্র্যাট, তিনি বলেছেন তিনি চান যে যাতে করে নেক্সট 2020 সালে যে প্রেসিডেন্ট ইলেকশন হবে, সেখানে উনি ক্যান্ডিডেট হিসেবে নিজেকে অলরেডি বলেছেন যে আমি ক্যান্ডিডেট হতে চাই ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে। তো এই পুরো জিনিসটা বিবর্তনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের উপর একটা ভূমিকা থাকবে। খুব গুরুত্বপূর্ণ আসলে একটা পয়েন্ট আমাদেরকে দিলেন। আমরা এই বিষয়টা নিয়ে একটু বড় করে আলোচনা করতে চাইবো, হয়তো আজ হবে না, আরেকদিন হয়তো আমরা আলোচনাটি করব। আমরা আমাদের সঙ্গে সাবেক তথ্যমন্ত্রী আছেন, তার কাছেও আমরা এই বিশ্লেষণটা শুনতে চাইবো, এবং তিনি আমাদের সঙ্গে আরও বাড়তি আরেকটি অনুষ্ঠানও তাকে আমরা পাবো, আরও বেশি কথা তার কাছে জেনে নেওয়ার চেষ্টা করব। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরছি এই আলোচনায়, দর্শক সঙ্গে থাকবেন। বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলছি নিউজ আওয়ার এক্সট্রায়। তিনজন অতিথি আমাদের সঙ্গে আছেন। হাসানুল হক হিনু, সাবেক তথ্যমন্ত্রী। তখন আপনাকে একটু থামিয়েছিলাম, আপনি তখন আসলে বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপট আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে মিলিয়ে আপনি আসলে একটা দারুণ বিশ্লেষণ করছিলেন, এবং এবার সামনে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কি সে বিষয়ে আপনি বলছিলেন, তখন আপনাকে থামিয়েছিলাম। এখন আপনার কাছে শুনতে চাই, যদি আমাদের এই পর্বে আমরা খুব বেশি সময় পাবো না, একটা ছোট করে বলতে হবে আপনার কাছে, পরে আবার বিস্তারিত শুনবো। ছোট করে যদি ওনারা তো দুজন আমেরিকার বিষয়টা নিয়ে আলোচনা করবে না, এই বিষয়ে আমার এই মুহূর্তে বলার কিছু নেই। আমি একটু নজরটা ফেরাতে যাচ্ছি
যে এই মুহূর্তে বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্বে বা আঞ্চলিক জায়গাতে বাংলাদেশের মনোযোগটা কোথায় দিতে হবে। তো তার আগে আমি একটু অঞ্চলে ফেরত আসি, যে এই মুহূর্তে বাংলাদেশের আগামী দিনের ধরেন 20-30 পর্যন্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, আমার দারিদ্র মানে একেবারে উড়িয়ে দিতে হবে, আর নারীর ক্ষমতা 50-50 করতে হবে পুরুষের সঙ্গে, ন্যূনতম চাহিদা। এই সব কিছু মিলে আমি মনে করি যে অর্থনীতির যে প্রবৃদ্ধির হার চলছে এই আগামী 20-30 পর্যন্ত, তারপরে 20-41 পর্যন্ত দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিদ্যুৎ এবং পানি। এবং এই দুটোকে কেন্দ্র করে আঞ্চলিক কূটনীতির জায়গায় একটা সদর দরজা খুলতে হবে। এবং এখানে আমি এই মনে করি যে আমার যে 700-র মতন নদী আছে, এই যে পানির স্বল্পতা, এই স্বল্পতা কোনোভাবেই আমি 54টা নদীর এর সীমান্তের কাছে অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে আমিও সন্তুষ্ট হব না, ভারতও সন্তুষ্ট হবে না। তো এই ক্ষেত্রে একটাই মাত্র সমাধান, যেটা হচ্ছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকার পানি সম্পদ একটা সমন্বিত ব্যবস্থাপনা। আমরা বলি যে ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট অফ দি জিবিএম এরিয়া। এইটার মধ্য দিয়ে একটা হচ্ছে পানি সমস্যার সমাধান হবে এবং পানির প্রবাহ আমি বৃদ্ধি করতে পারবো, এবং একই পদক্ষেপের মধ্য দিয়ে আমি প্রায় 80,000 মেগাওয়াট পর্যন্ত জলবিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এই সম্ভাবনাটার দ্বার খুলে যায়। এই জায়গাটা 400 মিলিয়ন মানে 40 কোটি গরিব মানুষ বসবাস করে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে, বাংলাদেশ সহ। এই জায়গাটার মানে অর্থনৈতিক অনুন্নয়ন, এইখান থেকে যদি অর্থনীতির সোনার দরজাটা খুলতে চাই আমি, তাহলে একমাত্র সম্ভাবনার জায়গাটা হচ্ছে, সোনার চাবিটা হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার অববাহিকা অঞ্চলের সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা। ছোট বড় ড্যাম দিয়ে, বাঁধ দিয়ে করতে হবে জিনিসটা। এই ব্যাপারটা মনমোহন সিং এবং শেখ হাসিনার যে যৌথ ঘোষণা, সেখানে প্রথমবারের মতন এই জায়গাটা উল্লেখ করা হয়েছে। মোদি সাহেব এবং শেখ হাসিনার দ্বিতীয় যে যুক্ত ঘোষণা, ইস্তিহার, এইখানে এই প্রথম গঙ্গা চুক্তির বাইরে উজানের পানি মানে তৈরি নিয়ে আসতে হবে, সংগ্রহ করতে হবে, তার জন্যে পরিকল্পনা করা উচিত বলে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু এই নিয়ে কথাবার্তা হচ্ছে না। আজকে আমার যে বিদ্যুৎ, যেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কষ্টে কয়লা বিদ্যুৎ বলেন, আণবিক বিদ্যুৎ এগুলোতে করছে, বহুত সমালোচনার মুখেও উনি অটলভাবে করে যাচ্ছেন, চাহিদা পূরণ করছেন। কিন্তু জলবিদ্যুৎ হচ্ছে পরিবেশ সম্পন্ন এবং সস্তা, এবং সেই জলবিদ্যুতের জায়গাটা আমার কিন্তু এই যদি পূর্বাঞ্চলে একটা গ্রিডের মাধ্যমে আমি ওই পানি সম্পদ ব্যবস্থাপনা এই জায়গাটায় রাজি হই, এটা কিন্তু ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের বহুমাত্রিক একটা চুক্তিতে আসতে হবে। এবং এই কূটনীতিটা হচ্ছে সবচেয়ে কঠিন কূটনীতি বাংলাদেশের জন্যে, এবং ভারতকে রাজি করানো গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকার এই পানি সম্পদ ব্যবস্থাপনায় যৌথ ব্যবস্থাপনা। যেদিন আমি মেকং ডেল্টার মতন ওইখানে একটা যৌথ ব্যবস্থাপনা করেছে কিন্তু মেকং নদীর উপরে, সেইখানে কিন্তু বিশ্ব টাকা ওখানে আসছে। আমি যতক্ষণ এই অথরিটি তৈরি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বিশ্ব ব্যাংকের টাকা বলেন, এশিয়ান ব্যাংকের টাকা বলেন, বা ব্যক্তি প্রাইভেট সেক্টরের টাকা এখানে আসবে না কিন্তু। এবং এই বিশাল প্রকল্প তৈরি করতে কোটি কোটি টাকা আমার লাগবে। সুতরাং এই কূটনীতিটা আমি মনে করি বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। এইটা একই সঙ্গে এটা কি হিমালয় ডেল্টা মানে মানে বাঁচানো, আমি বলি যেটা মানে রিগ্রিনিং অফ দি হিমালয় ডেল্টা সেক্টর। আমার উপকূলকে সবুজ করে ফেলতে হবে, উপকূলকে রক্ষা করতে হবে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে, এবং হিমালয়ের যে ক্ষয় হচ্ছে সেখানে পুনঃসবুজায়ন করতে হবে। এই সব কিছু মিলিয়ে কিন্তু কূটনীতি, এটা একটা অর্থনীতির চাহিদা, সামাজিক চাহিদা, মানবিক চাহিদা। এই চাহিদা পূরণ করতে গেলে আমাদের গভর্নমেন্টের, সরকারের এমন কূটনীতি চালাতে হবে যেই কূটনীতিতে আমি এই জায়গাটায় সফলতা আনতে পারবো। এই জায়গাটা সফলতা আনতে পারলে বিশ্ব কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে। কোন জায়গার থেকে? পরিবেশ নিয়ে পৃথিবীতে একটা কূটনৈতিক যুদ্ধ শুরু হচ্ছে, কিন্তু পরিবেশ আমার
আগামী চ্যালেঞ্জ কি? বাংলাদেশের দিকে যদি 100 বছরের বদ্বীপ পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাজির করেছেন, এই 100 বছরের বদ্বীপ পরিকল্পনা যদি আমি হাতে রাখি, তাহলে বিশ্বের দিকে তাকালে আমি কোন জায়গাটায় হাত দিব? আমি পরিবেশের উপরে কূটনৈতিক যুদ্ধে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরতে হবে। আসেন এই জায়গাটা, এখানে তহবিলের ব্যাপার আছে। আমি আমাদের আসলে সময় এত দ্রুত চলে যায়, খুব মন দিয়ে শুনছিলাম এবং এটার আপডেটও আমরা আসলে খুবই জানতে আগ্রহী, কিন্তু একদমই সময় আমাদের হাতে নেই। আমাদের এই অনুষ্ঠানটা শেষ করতে হবে, আপনার কাছে নিশ্চয়ই আমরা একটু আরেকটা মাত্রা খালি বলে দিই জি জি যে বিশ্বের এই মুহূর্তে আমার যে বিশ্ব শ্রমবাজারে এখন যে অদক্ষ শ্রমিক যাচ্ছে, এখান থেকে একটু রূপান্তর করতে হবে আধা দক্ষ এবং দক্ষ শ্রমিকে, এবং সেই দক্ষ শ্রমিকের জায়গাটা হচ্ছে কম্পিউটারের উপরে ডিপ্লোমা, মানে কম্পিউটার চালানোর দক্ষতা। বিশ্বে কিন্তু বিশাল শ্রমশক্তি দরকার আছে। এই জায়গাটায় আধা দক্ষ এবং দক্ষ শ্রমশক্তি রপ্তানির ব্যাপারে আভ্যন্তরীণ পরিকল্পনা করলে বিশ্ব শ্রমবাজারে আমি গুরুত্বপূর্ণ মানে খুঁটি গাড়াবো। যেরকম আমি পোশাক শিল্প যদি রপ্তানি বন্ধ করে দিই, ওনাদের উল্লঙ্ঘ হয়ে চলতে হবে, তাই না? সুতরাং ওনারা বাধ্য, মন্দা হোক আর যাই হোক, আমার পোশাক কিনতে হবে তাকে। আর আমার পোশাক শিল্প নারীর ক্ষমতায়ন নিশ্চিত করে। সুতরাং এটা খালি পোশাক শিল্প নয়, নারীর ক্ষমতায়নেরও একটা মাত্রা। আমি সেই জায়গাটা আমরা আসলে একটু শেষ করতেই হবে, আমাদের আর উপায় নেই, একদম সময় শেষ। আপনাকে তো আমরা আরো কিছুক্ষণ পাচ্ছি, আরো 1 ঘন্টা পাচ্ছি, আপনার কাছে আরো অনেক কিছু শুনতে চাইবো। আমরা জাস্ট আলোচনাটা শেষ করার জন্য আমরা অধ্যাপক দেলোয়ার হোসেন আপনার কাছে যাচ্ছি। আমরা সাবেক তথ্যমন্ত্রীর কাছ থেকে বেশ কিছু পয়েন্ট পেয়েছি, যে পয়েন্টগুলো আসলে খুব বেশি কিন্তু আলোচনা হয় না। উনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং সামাজিক বা অর্থনৈতিক প্রেক্ষাপটকে ধরে কিন্তু আন্তর্জাতিক এবং ভূ রাজনৈতিক নানা বিশ্লেষণ করছিলেন। আপনি কি কিছু একটা উপসংহার টানবেন কিনা? না, আসলে উনি যেগুলো বলেছেন যে বাংলাদেশের জন্য আপনার জ্বালানি কূটনীতি কিংবা জলবায়ু কূটনীতি বা অর্থনীতি কূটনীতি এগুলো যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু সব কূটনীতির বড় কূটনীতি বাংলাদেশের সামনে আমার কাছে যেটা মনে হয় সেটি হচ্ছে যে ভারত এবং চীনের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে অ্যাড্রেস করে বাংলাদেশের যে ভারসাম্যের জায়গাটা, বাংলাদেশ একই সঙ্গে চীন এবং ভারতকে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশের যে কানেক্টিভিটির বিষয়গুলো আছে বা এই যে জ্বালানি বা আপনার ওয়াটার ডিপ্লোমেসি, এই জায়গাগুলোতে, হ্যাঁ রোহিঙ্গা, অবশ্যই রোহিঙ্গা ইস্যু, এই জায়গাগুলোতে তাদেরকে মানে পজিটিভলি প্রোডাক্টিভলি এনগেজ করে রাখা, এবং যেটা অলরেডি বাংলাদেশ সফল, কিন্তু সেটি সামনে যেন আরও বেশি করে করা যায়। কারণ বাংলাদেশের এখন যেই একটা বড় ধরনের মানে ফাইন্যান্সিং প্রয়োজন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, সেখানে কিন্তু চীনের যে ওয়ান বেল্ট ওয়ান রোড যে পরিকল্পনা, তার সঙ্গে বাংলাদেশ আগেই যুক্ত ছিল। কিন্তু এখানে একটা ইতিবাচক কথা বলে আমি শেষ করতে চাই যে এটি বাংলাদেশের যে অবস্থানটা ছিল সেটা শুরুতে ভারত বা জাপান কিছুটা বিরোধিতা করেছিল, এখন কিন্তু তারা আবার নিজেরাই কিন্তু চীনের সঙ্গে এগিয়ে আসছে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তার মানে বাংলাদেশের পজিশনটা কিন্তু এখানে তাদের কাছে সম্ভাবনাই আসলে তৈরি হচ্ছে। তাদের কাছে অনেক ধন্যবাদ। আমরা মোহাম্মদ জমিরের কাছে যেতে চাই শেষ লাইনটা শুনবার জন্য। বলবো এই সার্বিকভাবে আমাদের মনে রাখতে হবে আমাদের পয়সার দরকার, এবং এই ব্যাপারে আমি বলবো আমাদের নতুন অর্থমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। উনি বলেছেন নন পারফর্মিং লোনস যেগুলো আছে এনপিএল, সেখান থেকে আমাদেরকে লোনসটা ফেরত আনার বন্দোবস্ত করতে হবে। যদি সেটা করতে পারি তাহলে আমাদের জিডিপি গ্রোথ উইল মুভ ফ্রম 7.5 to 8.5 or 9। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করতে হবে অর্থ মন্ত্রণালয়কে সঙ্গে মিলে, এবং দুজন যদি জিও স্ট্র্যাটেজিক প্যারাডাইম ক্ষেত্রে যা কিছু করতে হয় করবে, তাহলে জন্য এই দুটো একত্রিত হতে হবে। তার মানে আমরা কি এটা বলতে পারি যে বাণিজ্য এবং অর্থনৈতিক সুবিধা সমৃদ্ধ যে কূটনীতি বা ভূ রাজনৈতিক স্বার্থ সুরক্ষা রেখে যে কূটনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক, সেটি ধরে রাখা এবং এটাকে আরো বিস্তৃত করাই আসলে বাংলাদেশের জন্য এগিয়ে নিয়ে যাওয়া। অনেক ধন্যবাদ স্যার। আমরা শেষ সবকিছু করতে হলে বাংলাদেশকে তার নিজের মাটিকে রক্ষা করবে, কোনো তৃতীয় পক্ষকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেবে না, তাহলে সব কিছুই পারবে, নাহলে পারবে না। নিশ্চয়ই আমরা এটা আরো বিস্তারিত শুনতে চাইতাম, কিন্তু সময় আসলে শেষ। আমরা 3 জন অতিথিকে ধন্যবাদ জানাই। মোহাম্মদ জমির এবং ডক্টর দেলোয়ার হোসেন আমাদের সঙ্গে ছিলেন। আমরা হাসানুল হক ইনু, সাবেক তথ্যমন্ত্রী, তাকে হয়তো পরের অনুষ্ঠানে পাবো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শক, আমরা নিউজ আওয়ার এক্সট্রা এখানেই শেষ করলাম। আর এর পরে রয়েছে পলিটিক্স প্লাস, সেখানে সাবেক তথ্যমন্ত্রী থাকবেন আরো নতুন 2 জন অতিথি, তাদের সঙ্গে কথা বলবো। তার আগে ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন।